বাসর ঘরে বসে আছি বউ সেজে নিজের স্বামীর অপেক্ষায়। প্রেরণা জানে তার স্বামী আসবে ঠিকই, কিন্তু তার সারা জীবন একসাথে পাশে থাকার অঙ্গীকার নিয়ে নয়, বরং কিছু তিক্ত বাণী ছুড়ে দেওয়ার জন্য। আজকে প্রেরণার বিয়ে ছিল। বিয়েটা হওয়ার কথা ছিল আকাশের সাথে, কিন্তু রাস্তায় একটা মারাত্মক দুর্ঘটনায় স্পট ডেড হয় আকাশের। প্রেরণার পরিবারে যখন শোকের ছায়া, তখন মিস্টার আজিজ রায়হান চৌধুরী এসে প্রেরণার বাবা মুনায়েক রাজমানের কাছে নিজের একমাত্র সন্তান মীর রায়হান চৌধুরীর সাথে প্রেরণার বিয়ের কথা বলেন। মুনায়েক রাজমান প্রথমে ইতস্ত করলেও পরবর্তীতে রাজি হন। যদিও মীরকে তিনি প্রায় 15 বছর পূর্বে দেখেছিলেন। তারপর মীর পড়াশোনার জন্য কানাডায় পাড়ি জমে। এরপর মীরের সাথে কথা কিংবা দেখা কোনোটাই হয়নি। তবে আজিজ চৌধুরীর সাথে মুনায়েক মির্জার সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে মীর একজন কার্ডিওলজিস্ট। দেশের সফল 10 জন ডাক্তারের মধ্যে তালিকাবদ্ধ করলে মীরের নামটা উঠে আসবে। ঢাকা মেডিকেল জয়েনের পাশাপাশি একটা প্রাইভেট মেডিকেল মীর লেকচারার হিসেবে জয়েন করেছে 6 মাস পূর্বে। আজিজ চৌধুরী মুনায়েক রাজমানকে তো কথা দিয়েছিলেন মীরের সাথে প্রেরণার বিয়ে দিবেন, কিন্তু আদতে মীর রাজি হবে কিনা এ বিষয়ে উনি যথেষ্ট সন্দিহান। উনি অসুস্থতার কথা বলে মীরকে বিয়ে বাড়িতে ডেকে এনে ইমোশনাল ব্ল্যাকমেল করে মীরকে এক প্রকার বাধ্য করেন বিয়েটা করতে। বিয়ের পর আর এক মুহূর্ত অপেক্ষা করেনি, একেই চলে গেছে। যদিও মীরের এভাবে চলে যাওয়া নিয়ে অনেক কানাঘুষা করেছিল, কিন্তু আজিজ চৌধুরী পুরো বিষয়টা সামলে নিয়েছে। আজিজ চৌধুরী যখন প্রেরণাকে নিয়ে বাসায় আসে, তখন প্রেরণার ফুফু শাশুড়ি প্রেরণাকে বরণ করে ঘরে তুলেছে। যদিও উনি কাজটা করেছিলেন নিজের অনিচ্ছায়, কিন্তু ভাইয়ের আদেশ তিনি অমান্য করতে পারেননি। দরজা লাগানোর শব্দে অতীতে থেকে বেরিয়ে আসে প্রেরণা। মীর রুমে ঢুকে দরজা লাগিয়ে কোন দিকে না তাকিয়ে কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আধ ঘন্টা পর বেরিয়ে এসে দেখে প্রেরণা একইভাবে বিছানায় বসে আছে। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলল, এখনো ফ্রেশ হননি কেন? গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আপনার সাথে কিছু কথা বলা প্রয়োজন। মীরের গম্ভীর আওয়াজে প্রেরণা ইতস কেঁপে উঠে। ফিটফিট করে মীরের দিকে তাকিয়ে থাকে। ধীর পায়ে ড্রেসিং টেবিলের উপর গয়নাগুলো খুলে রেখে লাগেজ থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। একটা নতুন গোলাপি তাঁতের শাড়ি পরে বেরিয়ে আসে প্রেরণা। পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেয় প্রেরণা। সাদা দেয়ালে আবৃত রুমটায় পুরোটাই আভিজাত্যের ছোঁয়া। দেয়ালের এক সাইডে জুড়ে পুরোটাই লাগানো আলমিরা, সাথে অ্যাডজাস্ট ড্রেসিং টেবিল। বেড সাইডের পাশে ছোট একটা ড্রয়ার সিস্টেম। টেবিলের উপরে রাখা টেবিল ল্যাম্প এবং একটা ফ্লাওয়ার ভাস রাখা, যার থেকে তাজা রজনীগন্ধার সুবাস আসে। দরজার পাশে একটু ছাপিয়ে এক সেটের সোফা রাখা এবং তার পাশেই একটা বুকশেলফ রয়েছে। পুরো রুমটাই ঘিরে মীরকে দেখা গেল না। একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে ব্যালকনিতে এগিয়ে গেল। আশেপাশে না তাকিয়ে মাথায় টাওয়াল খুলে কোমর ছন্ন চুলগুলো হালকা ভেজে টনিতে মিলিয়ে দিল। বেলকনি থেকে চলে আসার সময় পাশে তাকিয়ে দেখে মীর ডিভানে বসে ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু সময় নীরবতা কাটলো। নীরবতা কাটিয়ে মীর ওকে পাশে এসে বসতে বলল। প্রেরণা বাধ্য হয়ে মেয়ের মতো মাথা নিচু করে মীরের পাশে বসলো। দেখো, বিয়েটা কোনো সিচুয়েশনে হয়েছে তোমার অজানা নয়। আমি চাইলেও তোমাকে এখন স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আমার কিছুটা সময়ের প্রয়োজন। বিয়েটা কিভাবে হয়েছে সেটা ফ্যাক্ট নয়, বরং বর্তমানে তুমি আমার স্ত্রী, সেটাই আসল। আমি তোমাকে বাড়ি থেকে চলে যেতে কিংবা ডিভোর্স দিব এর কোনোটাই বলবো না। শুধু বলবো তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করে মানিয়ে নিতে হবে। কারণ আমি চাই আগে দুজনকে চিনি জানি, তারপর না হয় সংসার নিয়ে ভাবা যাবে। ততদিন তুমি তোমার মতো থাকবে। চাইলে তুমি তোমার বাবার বাসায় থাকতে পারো, আমার কোনো আপত্তি নেই। শুনেছি মেডিকেলে চান্স পেয়েছো, চাইলে নিজের মেডিকেলে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারো। আর আরেকটা কথা, আমি চাই না আমাদের বিয়ের বিষয়টা প্রকাশ্যে আসুক। আই হোপ আমি কি বলতে চেয়েছি তুমি বুঝতে পেরেছ। অনেক রাত হয়েছে, বেডে শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়বো। প্রেরণা মাথা নিচু করে মীরের কথা শুনছিল, কিন্তু একটা জবাবও দেয়নি। ধীর পায়ে বিছানায় এসে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কার্নিশ ঘেঁষে। মীর তো কথাগুলো বলেই শেষ, কিন্তু যদি এক নজর প্রেরণাকে গভীরভাবে পর্যবেক্ষণ করত, তাহলে বুঝতো একজন সদ্য বিবাহিত মেয়ের ভেতরটা কীভাবে ভেঙে চুরমার করে ফেলেছে। প্রিয়া রুমে শুয়ে শুয়ে বই পড়ছেন।
আজকে প্রেরণার বিয়ে হয়ে গেছে, ওকে ছাড়া রুমটা ফাঁকা ফাঁকা লাগছে। ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা ওদের, ওরা দুজন যমজ, ওদের সম্পর্ক বোন কম বন্ধু বেশি। কত আশা ছিল প্রেমার বিয়েতে মজা করবে, এর কিছুই হলো না। এক প্রকার গুমট পরিবেশে বিয়েটা সম্পন্ন হয়েছে। ভেবেছিল বরযাত্রীর সাথেও যাবে, কিন্তু কয়েকদিন যাবৎ জ্বর ও প্রচণ্ড মাথা ব্যথার কারণে যাওয়া হয়নি। না জানি প্রেরণাটা এখন কি করছে, তার জিজু ওকে মেনে নিয়েছে কিনা সেটা নিয়েও একটা খটকা রয়ে গেল। মানে প্রেরণা ওরা দুবোন, ওদের একজন ভাই আছে, নাম পিয়াস রাজমান। 7 বছর পূর্বে পড়াশোনার জন্য পিয়াস ইউএসএস পাড়ি জমায়। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হওয়ার কারণে পড়াশোনা শেষে ওখানে মোটা অঙ্কের স্যালারিতে জব পেয়ে যায়। বর্তমানে ইউএসের একটি বিখ্যাত কোম্পানিতে সফল আর্কিটেকচার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে নিয়েছে। সেই থেকেই ইউএসএ সেটেল। বোনের বিয়ে উপলক্ষে দেশে আসতে চেয়েছিল, কিন্তু ছুটি না পাওয়ায় আসতে পারেনি। এত চিন্তা করছো কেন? দেখবে প্রেরণাকে ঠিক মেনে নিবে, আজিজ ভাই ঠিক সামলে নিবে। রিমা বেগমের কথায় মুনায়েক রাজমান কিছুই বললেন না, শুধু দীর্ঘশ্বাস পেলেন। আজিজের ভরসায় তো তিনি মেয়েকে মীরের হাতে তুলে দিয়েছেন। ইন কানাডা মধ্যরাতে একটা বারে সিক্রেট রুমে বসে আছে ব্রায়ান এমরাজ। সেই রাত 1:30 থেকে এখানে বসে আছে, আর এখন রাত 3টা বাজতে চলল, কিন্তু বসার আসার কোনো নামগন্ধে নেই। বিরক্তিতে মুখ থেকে উচ্চারণ বেরিয়ে এলো। পাশা রবিনের উদ্দেশ্য বলল, আমি আর 15 মিনিট অপেক্ষা করব, আমার সময়ে যথেষ্ট মূল্য আছে। রাগ করিস না প্লিজ, তুই তো জানোস বস এমনি কি করবি বল, একটু কষ্ট করে সহ্য করে নে। ব্রায়ানের প্রচুর অসহ্য লাগছে। কোনো দুঃখে সে সরোয়ার মল্লিকের আন্ডারে এসে পড়ল। আল্লাহ মালুম, লোকটা যেমন ঘাটতেরা তেমন অলস আর তেমন বিরক্তিকর। আর 35 মিনিট পর ব্রায়ানের অপেক্ষার অবসান ঘটিয়ে সরোয়ার মল্লিক এসে ব্রায়ানকে সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। ব্রায়ান কয়েকবার হাতে থাকা পেপারগুলো উপরে একবার চোখ বুলিয়ে পেপারগুলো একটা ফাইলে ঢুকিয়ে ফাইলটা রবিনের হাতে দিয়ে প্রতিটি কাজের তার আপডেট ওকে জানাতে বলে গটগট পায়ে বেরিয়ে গেল। সকাল 6টার দিক ঘুম ভাঙে প্রেরণার। ঘুম থেকে উঠে লম্বা একটা শাওয়ার নিয়ে বেগুনি জামদানি পরে নেয়, সাথে হালকা কিছু অর্নামেন্টস। জানলার ফিনফিনে সাদা পর্দাগুলো সরিয়ে দিয়ে বেলকনির দিকে এগিয়ে যায়। মীর ডিভানের উপর হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। প্রেরণার খুব খারাপ লাগলো, লোকটা সারারাত এখানে ঘুমিয়েছিল। মীরের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকলো প্রেরণা। মীরকে একদম শান্ত ও নিরিবিলি দেখাচ্ছে। কে বলবে গতকাল রাতে এই লোকটা কথার আঘাতে ওকে একদম তবিক্ষ করে ফেলেছে। প্রেরণা সময় নিয়ে মীরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। গায়ে ব্রাউন কালারের টি শার্ট ও কালো কালারের ট্রাউজার। ঘুমের মধ্যে মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। ধবধবে ফর্সা গায়ের রং, খাড়া নাক, ডার্ক রেড কালারে অধরের কোণে একটা ম্রিয়মাণ লাল তিল। তিলটা যেন চেহারা সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। টি শার্টের হাতার উপর দিকে মাসলস ফুলে ফেপে উঠেছে। শরীরের ফিটনেস বলে দিচ্ছে মীর নিজের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন। প্রেরণা হালকা হাসল। নিঃসন্দেহে মীর সুদর্শন। উহু, শুধু সুদর্শন নয়, যাকে বলে ভয়ঙ্কর মাত্রার সুদর্শন। এমন নিখুঁত চেহারা ও শারীরিক গঠন খুব কম মানুষের দেখেছে প্রেরণা। এই লোকটা ওর স্বামী ভাবতেই মনের মধ্যে প্রশান্তির ঢেউ বয়ে গেল, কিন্তু গতরাতের কথা মনে হতে মুখটা মলিন হয়ে গেল ওর। একটা চাপা শ্বাস ফেলে মীরকে ডেকে তুলে বেডে গিয়ে শুয়ে পড়তে বলে প্রেরণা রুম ছেড়ে বেরিয়ে গেল। প্রেরণার যাওয়ার দিকে তাকিয়ে মীর কিছুক্ষণ থম মেরে বসে রইল। মেয়েটা সেই কখন রুম থেকে বেরিয়ে গেছে, কিন্তু এখনো পুরো রুম জুড়ে জুঁই ফুলের মনমাতানো সুবাস ভেসে আসছে। গতকাল রাতে যখন ওর পাশে বসেছিল মীরত, তখন প্রায় দম আটকে বসেছিল সেই মনমাতানো জুঁই ফুলের সুবাসে। মাথাটা কেমন ঝিম ধরে আছে। আচ্ছা, মেয়েটা কোন পারফিউম ইউজ করে? অলরেডি 7:30 বেজে গেছে। ধীর পায়ে উঠে এসে কাবার্ড থেকে জামাকাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। আজকে 2টা অপারেশনের শিডিউল আছে, দ্রুত হসপিটালে পৌঁছাতে হবে। ধোয়া ওঠা 1 কাপ গরম কফি নিয়ে কানাডার একটা আলিশান বিল্ডিং এর 13 তলায় একটা বিলাসবহুল ফ্ল্যাটের বেকনিতে বসে আছে ব্রায়ান। সময়টা এখন বিকেল বেলা। রকিং চেয়ারটায় বসে গলার মাফলারটা ঠিক করে নিয়ে একটু পরপর কফির কাপে চুমুক বসাচ্ছে। দৃষ্টি তার বাহিরে নির্গত স্নোফেকের উপর। সমান তালে বাহিরে স্নো পড়ছে। দৃষ্টি ওর বাহিরে হলেও গভীর ভাবনায় নিমজ্জিত হয়ে জীবনের হিসাব মিলাতে ব্যস্ত।
বিলাসী লাইফস্টাইল, উন্নত ক্যারিয়ার, সুন্দর আকর্ষণীয় শারীরিক গঠন, অলওয়েজ আঠার মতো পেছনে লেগে থাকা মেয়েরা যে ওকে কত গভীরভাবে পেতে চায় সেটা ওদের দৃষ্টিতে স্পষ্ট ফুটে ওঠে। এমন লাইফস্টাইলকে না পেতে চায়, কিন্তু সে কি আদতে এসব চেয়েছিল? হ্যাঁ চেয়েছিল তো, আর আল্লাহ তাকে সবই দিয়েছে, কিন্তু এসবে বিনিময়ে জীবনে অনেক বড় মূল্য চোকাতে হয়েছে তাকে। প্রিয়জন বলতে এখন আর কেউ নেই পৃথিবীতে, সবাই ওকে একা করে দিয়ে পরপারে পাড়ি জমিয়েছে। যদিও যারা ওর সাজানো জীবনটা এমন এলোমেলো করে দিয়েছে তাদের সবাইকে নিজের হাতে সাতারা চিহ্নস্তি দিয়েছে, কাউকে রেহাই দেয়নি। জীবনের প্রতি বড্ড ক্লান্ত এখনো। একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চায় ধরনীর বুকে, ভাবতেই ভেতর থেকে গভীর শ্বাস বেরিয়ে আসে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। প্রেনার বড্ড একা লাগছে এখানে, সাথে মনটাও খারাপ। সকালবেলা নিজ হাতে নাস্তা বানিয়েছিল। আজিজ চৌধুরী খুব প্রশংসা করছিল, কিন্তু প্রেনা আশা করেছিল মীর হয়তো কিছু বলবে। কিছুই বলেনি, চুপচাপ নাস্তা করে বেরিয়ে গেছে। প্রেনা জানে রান্না ভালোই হয়েছে। প্রেনা ও প্রেয়া মোটামুটি সব রান্নাই জানে, রিমা বেগম শিখিয়েছেন। প্রেয়া দুজনের হাতের রান্নাই চমৎকার। কিন্তু ঝামেলা হলো প্রেনার ফুফু শাশুড়ি আসমা চৌধুরীকে নিয়ে। ওনাকে যতটুকু মনে হয়েছে উনি প্রেনাকে তেমন পছন্দ করে না। সুযোগ পেলেই কেমন পিঞ্চ মেরে কথা বলে, কিন্তু কারণ কি? ও তো ওনার সাথে কোন খারাপ ব্যবহার বা কোন ক্ষতি কোনোটাই করেনি। এই তো সকালের কথা, যখন ও নাস্তা করছিল তখন আশেপাশে কেউ ছিল না। কোথা থেকে এসে ধপ করে পাশের চেহারে বসে বলে, খাও খাও, ভালো করে খাও, ভাইজান দয়া করছে বলেই না এমন প্রাসাদের মতো রাজপরিবারের বউ হয়ে এসেছো, নয়তো যা শুনলাম তোমার তো হবু বর্মতারা চিহ্ন রে গেছে। সত্যি তোমাদেরই দিনকাল চলছে বলে উনি গটগট পা ফেলে চলে গেলেন। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল প্রেনার। একটু সত্যি মীরের এই বাড়ি প্রাসাদের থেকে কোন অংশে কম নয়, তাই বলে ওদেরও যে কিছু নেই তেমন নয়, ওরাও বেশ সচ্ছল। প্রেয়ার বাবা মুয়ানেক রাজমান একজন কর্নেল। কাজের সুবাদে তিনি চট্টগ্রাম থাকেন, শুধু ছুটি পেলে স্ত্রী সন্তানের সাথে সময় কাটাতে ঢাকা ছুটে আসেন। ভাই কানাডায় উচ্চ বেতনের জব করে, বিশাল এরিয়া জুড়ে ডুপ্লেক্স বাড়িতে মা, বাবা, ওরা দুই বোন মিলে থাকে, যদিও বাবা শুধু ছুটির দিনগুলোতে শুধু বাড়িতে থাকেন। মীর পরিবারে একমাত্র সন্তান। মীরের জন্মের সময় ওর মা তারা চিহ্নরা যান, সেই থেকে আজিজ রায়হান চৌধুরী আর বিয়ে করেনি ছেলের কথা ভেবে। এত বড় দোতলা বাড়িতে শুধু ওর চারজন থাকে, মীর, প্রেনা, আসমা চৌধুরী আর আজিজ চৌধুরী। তাছাড়া আরও তিনজন সার্ভন্ট আছে যারা বাড়ির সমস্ত কাজ করে। আসমা বেগমের একজন মেয়ে আছে, নাম আয়না, পড়াশোনার জন্য বিদেশ থাকে। আসমা বেগমের স্বামী তারা চিহ্নরা যান বছর 6 পূর্বে, সে থেকে আসমা বেগম এখানে থাকে। আজিজ চৌধুরী এখন অফিসে গেছে। চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির ওনার তিনি। প্রেনা ভেবে নিয়েছে মেডিকেলে ভর্তি হয়ে যাবে। ওকে নিজের ক্যারিয়ার গড়তে হবে। রাতে বাসায় এলে এই বিষয়ে আজিজ চৌধুরীর সাথে কথা বলবে। প্রেয়া আজ ভার্সিটিতে যায়নি, সকালের দিকে প্রেনার সাথে কথা হয়েছে। বলেছে কাল থেকে নাকি ভার্সিটি আসবে। কাল থেকে দুজনে একসাথে ক্লাস করবে ভাবতে প্রেয়ার মনটা ফুরফুরে হয়ে গেছে। আজ কিছু শপিং করার কথা ভাবল প্রেয়া। যেই ভাবা সেই কাজ, রেডি হয়ে বেরিয়ে গেল শপিংয়ের উদ্দেশ্যে। 2 ঘন্টা সময় নিয়ে সমস্ত কেনাকাটা করে নিয়েছে, সাথে প্রেনার জন্যও নিয়েছে। প্রেনা এবারই এলে ওরগুলো ওকে দিয়ে দিবে। চলে আসার সময় একটা টেডি ওর ভীষণ পছন্দ হয়েছে। টেডিটা নিয়ে বিল পে করার সময় শুনল একটা মেয়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ। সেদিকটায় গিয়ে দেখল মলের ঠিক মধ্যখানে একটা নতারা চিহ্ন, গোলাতারা চিহ্ন ঝুলানো অবস্থায় রয়েছে। অলরেডি পুলিশকে খবর দেওয়া হয়েছে। লাতারা চিহ্ন শটার বুক থেকে শুরু করে নাভি অবধি চামড়া ওঠানো, চোখ দুটো কোঠরের ভিতরে নেই, হাতের আঙুলগুলো সবকটা তারা চিহ্ন, টাউপে তারা চিহ্ন, রেকমা তারা চিহ্নরা, লি তারা চিহ্ন, অঙ্গকে তারা চিহ্নটে মুখের ভিতরে ঢুকিয়ে সে তারা চিহ্ন লাই করে দেওয়া হয়েছে মুখটা। এমন বি তারা চিহ্ন, বদ তারা চিহ্ন আকারে কেউ কাউকে খু তারা চিহ্ন ন করতে পারে ভাবলেই প্রেয়ার শরীরের সমস্ত তারা চিহ্ন তো হিম হয়ে আসে। দ্রুত পায়ে সেখান থেকে চলে এসে বাহিরে গিয়ে হরহর করে বমি করে দেয়। ওর শরীর এখনো প্রচণ্ড পরিমাণে কাঁপছে। কোনোরকমে কাঁপা শরীরে গাড়িতে উঠে বসতেই ড্রাইভার গাড়ি চালাতে আরম্ভ করে। অফিস শেষে প্রচুর ক্লান্ত লাগছে পিয়াসের, কিন্তু আধ ঘন্টা পর একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে ওকে। মিটিংটা অ্যাটেন্ড করা হবে একটা রেস্টুরেন্টে। মিটিংয়ের জন্য গাড়িতে উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করে। আচমকা জোরে ব্রেক করাতে কোলের ল্যাপটপটা পড়তে গিয়েও পড়ল না। বিরক্তিতে মুখ থেকে অটোমেটিক্যালি শব্দটি বেরিয়ে আসে পিয়াসের। কিভাবে গাড়ি চালাচ্ছিস নয়ন? মন কোথায় থাকে তোর? স্যার, সামনে একটা মেয়ে।
নয়ন আরো কিছু বলার পূর্বে অদিতি এসে গাড়ির মিররে তারা চিহ্ন ঘাত করতে থাকে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে পিয়াসের, মেজাজ প্রচুর খারাপ হয় ওর। দাঁতে দাঁত পিষে বলে, তুই বসে 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 তামসা দেখছিস কেন, গাড়ি স্টার্ট দে। পিয়াসের রাগী গম্ভীর কণ্ঠে হালকা কেঁপে উঠে নয়ন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কয়েকটা ঢোক গিলে কাপা কাপা গলায় বলে, স্যার মেয়েটা না সরলে গাড়ি স্টার্ট দিব কি করে, এক্সি তারা চিহ্ন ডেন্ট হয়ে যাবে তো। পিয়াসের প্রচুর রাগ হয়। রাগে হিসহিস করে বলে, হয়ে যাক এক্সি তারা চিহ্ন ডেন্ট, গাড়ির নিচে ওকে পি তারা চিহ্ন সে ফেল, একদম তোর স্যালারি ডাবল করে দিব। নয়ন হতবম্ব হয়ে যায়। স্যার তার রাগী সে জানে, তাই বলে তাকে এভাবে দিনে দুপুরে তারা চিহ্ন ন করার পরামর্শ দিবে। মুখটা কাদো কাদো করে বলে, স্যার সামনে আমার বিয়ে। পিয়াসের এতক্ষণ চেপে রাখা রাগটা যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। তিরতির করে সমস্ত শরীর কাঁপছে। গম্ভীর কাঠিন্য মুখটায় যেন আরো কাঠিন্যভাব ফুটে উঠেছে। রাগে দাঁতে দাঁত চেপে বলে, ইডিয়ট, এখন কি তোর এই কথা বলার সময়? পিয়াসের দিকে তাকিয়ে ভতারা চিহ্ন আটকে উঠে নয়ন। স্যার তার এত রেগে আছে কেন? সে কি রেগে যাওয়ার মতো এমন ভয়ানক কিছু বলেছে নাকি? ভতারা চিহ্ন আর্স্ট কণ্ঠে বলে, আসলে স্যার আমি যদি এখন মেয়েটাকে মেতারা চিহ্ন রে ফেলি তাহলে তো পুলিশ আমাকে জেলে নিয়ে যাবে। আমার বিয়েটা কি হবে বলেন? রাগে পিয়াসের ইচ্ছা করছে নিজের মাথার চুলগুলো টেনে ছেড়ে ফেলতে। ল্যাপটপটা কোল থেকে নামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়াতে অদিতি এসে ওকে ঝাপটে জড়িয়ে ধরে। রাগে পিয়াসের সমস্ত শরীর থরথর করে কাঁপছে, ফর্সা শরীর আরক্তিম হয়ে উঠেছে, ঘাড়ের ও কপালের নীল শিরাগুলো ফুলে উঠেছে। পিয়াস ধাক্কা মে তারা চিহ্ন রে অদিতিকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে হিসহিস করে বলে, ইউ ব্লা তারা চিহ্ন ডিবলি তারা চিহ্ন চ, হাউ ডেয়ার ইউ, তোর সাহস কি করে হয় তোর নোংরা হাতে আমাকে স্পর্শ করার? অদিতি পিয়াসের মুখশ্রীর দিকে তাকিয়ে ভতারা চিহ্ন কেঁপে উঠে, নিজের ভতারা চিহ্ন এটাকে কোনোরকমে আড়াল করে কাপাকাপ গলায় বলে, আমি তোমাকে খুব ভালোবাসি পিয়াস, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পিয়াস অদিতির পা থেকে মাথা অবধি স্ক্যান করে। অদিতি হাঁটু পর্যন্ত একটা লাল হাতাকাটা ফ্রক পরে আছে, পায়ে লাল হাই হিল, কাঁধ অবধি ছেড়ে দেওয়া চুলগুলো ব্রাউন কার্লো করা, ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক দেওয়ার কারণে ফর্সা শরীরে বেশ চোখে বাঁধছে। এক কথায় ওকে প্রচণ্ড আবেদময়ী লাগছে, যে কোনো ছেলেকে ওর এই রূপ আকৃষ্ট করতে সক্ষম। কিন্তু পিয়াসকে আকৃষ্ট করতে পারল না। পিয়াস বাঁকা হেসে অদিতির কাছে এসে শান্ত শীতল কণ্ঠে শুধায়, তা বেইবি, তোমার ওই ভালোবাসা কি শুধু বেড অবধি সীমাবদ্ধ থাকে নাকি? পিয়াসের কথায় ভতারা চিহ্ন কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল অদিতির। পিয়াস এসব কি বলছে? তাহলে কি পিয়াস সব জেনে গেল নাকি? দুজনের মধ্যে পিনপিনে নীরবতা। এমন পিনপিনে নীরবতার অবসান ঘটে পিয়াসের আরেকটি বিস্ফোরিত বাক্যে। তা গত সপ্তাহে যে সেন্ট্রাল হসপিটাল থেকে তারা চিহ্ন শোনটা করালে সুস্থ হয়েছ তো নাকি? বেড শেয়ার করতে পারবে তো এই মুহূর্তে বেইবি? অদিতি যেন একটা ঘোরের মধ্যে আছে। পিয়াস এসব জানলো কি করে, আর কোথা থেকেই বা জানলো? অদিতির ঘোর কাটে গাড়ির শব্দে ততক্ষণ পিয়াসের গাড়ি চলে গেছে। অদিতি চিৎকার করে বলে, যাই বলো আর যাই করো, তোমাকে শুধু আমার হতে হবে পিয়াস রাজমান। বাকিরা সবাই আমার ভালো লাগা ছিল, আর তুমি আমার ভালোবাসা। তোমাকে যে কোনো মূল্যে আমি আমার করে নিব বলে পাগলের মতো হাসতে লাগলো। মীর বসে নাস্তা করছিল এমন সময় আজিজ চৌধুরী বলেন, তুই যাওয়া সময় প্রেনাকে তোর সাথে ভার্সিটিতে নিয়ে যাস, আজ ওর অ্যাডমিশনের ডেট। আমার সময় হবে না বাবা, অলরেডি 8:30 বেজে গেছে। তোকে তো আলাদা করে কষ্ট করতে হবে না, তুই ভার্সিটিতে লেকচারার হিসাবে জয়েন করেছিস, ওখানে ওকে অ্যাডমিশন করিয়ে দিবি। মীর বেশ অবাক কণ্ঠে বলে, কিন্তু বাবা ও তো রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছে, তাহলে ও এখানে অ্যাডমিশন নিবে কেন? জানি, বাট তুই এখানে যেহেতু আছিস সেজন্য ওকে এখানে অ্যাডমিশন নিতে বলেছি, আর প্রেয়াও অ্যাডমিশন নিয়েছে, ওর জন্যই ভালো হবে। প্রেয়াকে? ওহো, তুই আবার কাউকেই চিনিস না? প্রেয়া ওর বোন, ওরা একসাথে মেডিকেলে চান্স পেয়েছে। মীর ভ্রুর কুচকে বাবার দিকে তাকিয়ে থাকে। বাবা যে ওকে পিঞ্চ মেরে কথাটা বলেছে বেশ ভালোই বুঝতে পেরেছে। কিছু সময় পর গম্ভীর কণ্ঠে বলে, কিন্তু বাবা? আর কোন কথা বা কিন্তু নয়, প্রেনা মা, যাও তো রেডি হয়ে এসো। ভাইজান, আমি একটা কথা না বলে থাকতে পারছি না। বাড়ির বউকে কেন পড়াশোনা করতে হবে? বউদের কাজ হচ্ছে ঘর সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, মন দিয়ে সংসার করা। তুমি তা না করে ওকে বাহিরে পাঠাচ্ছ। আসমা চৌধুরীর কথায় প্রেনার মুখ শুকিয়ে যায়। আজিজ চৌধুরী কিছু বলবে তার পূর্বে মীরের গম্ভীর রাশভারী কণ্ঠস্বর শোনা গেল, ফুফু তোমাকে এসব কে বলছে যে বউরা পড়াশোনা করলে সংসার চালাতে পারে না?
ওর নিজের কিছু ব্যক্তি স্বাধীনতা আছে, আশা করি সেটা হস্তক্ষেপ করার চেষ্টা করবে না। আর বাড়ির কাজের জন্য সার্ভেন্ট রাখা আছে, যেমনটা আগেও ছিল। মীরের কথা শুনে আসমা চৌধুরীর মুখে আধার নেমে আসে, কিন্তু আজিজ চৌধুরী মুচকি হাসেন। যাক, তাহলে তার ছেলে প্রেনাকে মেনে নিয়েছে, ঝামেলা করেনি। তুমি দাঁড়িয়ে আছো কেন? রেডি হয়ে এসো, আমি গাড়িতে ওয়েট করছি বলে মীর গটগট করে হেঁটে বেরিয়ে যায়। দুজনে চুপচাপ গাড়িতে বসে আছে, কিন্তু কারো মুখে কোন কথা নেই। অর্ধেক রাস্তায় আসার পর মীর প্রেনাকে গাড়ি থেকে নেমে বাকি রাস্তা রিকশায় চলে যেতে বলে ও গাড়ি নিয়ে চলে যায়। ও চায় না প্রেনাকে ওর সাথে দেখে কেউ কিছু সন্দেহ করুক। মীর চলে যেতে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে প্রেনার চোখের কার্নিশ ঘেঁষে। একটা রিকশা ডেকে ভার্সিটিতে চলে আসে প্রেনা। ভার্সিটির গেটে প্রেয়া ওর জন্য অপেক্ষা করছে। দুজন দুজনকে খুশিতে জড়িয়ে ধরে বিভিন্ন কথা বলতে বলতে ভার্সিটিতে প্রবেশ করে। প্রেয়া দুজনে ক্যান্টিনে বসে আছে, চিত্রাটা এখনো আসেনি। ফোন দিয়েছিল কয়েকবার, কিন্তু ফোনটা বন্ধ আসছে। তাড়াহুড়ো করে গেট দিয়ে প্রবেশ করতে গেলে সজোরে কারো সাথে ধাক্কা লাগে। পড়ে যাওয়ার আগে একজোড়া বলিষ্ঠ হাত ওর কোমর জড়িয়ে প্রশস্ত বুকের সাথে মিশিয়ে নেয়। এমন স্পর্শে চিত্রা শিউরে উঠে ছিটকে সরে আসে। সামনে তাকিয়ে দেখে একজন বলিষ্ঠ সুদর্শন যুবক ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। ছেলেটা ওর কোমর স্পর্শ করেছে ভাবতে শিরশিরে অনুভূতি হয়। আশেপাশের সবাই বেশ উৎসুক দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আশেপাশে লোকজনদের এমন দৃষ্টিতে চিত্রা বেশ অস্বস্তি ফিল করে। এদিকে প্রেয়া নিশ্চয় অপেক্ষা করছে, ফোনটাও বন্ধ হয়ে আছে। ছেলেটার দিকে এক পলক তাকিয়ে কোন বাক্য বিনিময় না করে দ্রুত পায়ে হেঁটে ভার্সিটির ভিতরে চলে গেল। চিত্রার যাওয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে ইভান বিড়বিড় করে বলে, মেনারলে তারা চিহ্ন সহীন। কেউ উপকার করলে যে ধন্যবাদ প্রাপ্য সেটুকু জ্ঞান নেই। অফিস রুমে থম মেরে বসে আছে মীর। মাথাটা কেমন ঝিমঝিম করছে। প্রেনাকে তখন ওভাবে গাড়ি থেকে নামিয়ে দিতে চায়নি, এক প্রকার বাধ্য হয়েই তখন গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল মীর। মেয়টার শরীর থেকে ভেসে আসা তীব্র জুঁইফুলের সুবাসর তখন অস্থির অস্থির লাগছিল, অবাধ্য ইচ্ছের মাথা চাড়া দিয়ে উঠছিল। এক প্রকার দম আটকে বসেছিল পুরোটা সময় গাড়ির ভিতরে। যখন ওর সহ্যের মাত্রা অতিক্রম হয়ে গেল তখন ওকে ওভাবে গাড়ি থেকে বের করে দিছিল। মেয়েটাকে পরেরবার থেকে সাবধান করতে হবে, যেন ওর সামনে এলে ও সুগন্ধি ছাড়াই আসে। নিজেকে কোনোরকমে ধাতস্থ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল মেডিকেলের উদ্দেশ্যে। ঘন্টা খানিক পর একটা অপারেশনের শিডিউল আছে। প্রেয়া বসে আড্ডা দিচ্ছিল, ধপ করে পাশের চেয়ারে চিত্রা এসে বসল। কিরে, এতক্ষণে আসার সময় হয়েছে? কখন থেকে কল করছি, ফোনটাও বন্ধ আসছে। আরে আর বলিস না, ফোনে তো চার্জ নেই, আর তিয়াসকে সামলে আসতে একটু সময় লেগে গেছে। আচ্ছা প্রেনা, তোর কি খবর একটু বলতো? মীর জিজু মেনে নিয়েছে তো নাকি? প্রেনা চিত্রার কথায় শুকনো হাসল। রিনরিনে কণ্ঠে বলল, না মেনে নেওয়ার কি আছে বল, তোরা অযথাই টেনশন করছিস। সকালে প্রেয়ার সাথে দেখা হওয়ার পর থেকে এই পর্যন্ত মনে হয় শতেকবার কথাটা জিজ্ঞাসা করেছে, এখন তুইও সেম কথা বলিস। রাগ করিস কেন? বিয়েটা তো আর স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি, তাই একটু টেনশন হচ্ছিল আর কি। তিনজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল, কয়েকজন ছেলে মেয়ে এসে ধপ করে ওদের পাশের চেয়ারে বসে পড়ল। ফার্স্ট ইয়ার মনে হচ্ছে, আমরা তোমার সিনিয়র। তা কি নাম তোমাদের? আবার দুজনকে তো দেখছি টুইন্স। প্রেয়া, চিত্রা সবগুলো নাম একটানে বলে দম নিল চিত্রা। স্টুপিড, তোমাকে একা জিজ্ঞাসা করেছি, যার যার নাম সে বলো। প্রেয়া চুপ করে বসে আছে। দুইটা মেয়ে আর চারটা ছেলে। বেশভূষা স্পষ্ট বলে দিচ্ছে ছেলে মেয়ে সবকটা ধনীর আদরের বতারা, চিহ্ন খেয়ে যাওয়া দুলালি এরা। মেয়ে দুটো কি টাইপের পোশাক পরেছে, এগুলো শরীরের প্রায় 70% দেখিয়ে রেখেছে। যে পোশাক শরীর ঢাকতে ব্যর্থ, এমন পোশাক পরার থেকে কিছু না পরাই ভালো। ওদের নিজেরই তো লজ্জা লাগছে মেয়ে দুটার পোশাক দেখে। প্রেয়ার ঘোর কাটে মাথায় ঠান্ডা তরল কিছু পরার স্পর্শে। মাথায় হাত দিয়ে স্পর্শ করে ওরা হতবম্ব বনে গেল। যে কোন কফি দুটো এনেছিল খাওয়ার জন্য, সেগুলো পেটে গড়াগড়ি করার বদলে মাথায় গড়াগড়ি করছে। প্রেয়া দুজনে বাকরুদ্ধ, কারো মুখে কোন আওয়াজ নেই। চিত্রা তো রীতিমতো রাগে ফুঁসছে। রাগে সমস্ত শরীর অতিরতির করে কাঁপছে। দুই হাত দ্বারা টেবিলে সজোরে তারা চিহ্ন ঘাত করে বলে, এগুলো কোন ধরনের তারা চিহ্ন ভোতা? মানছি আপনারা আমাদের সিনিয়র, তাই বলে এভাবে হেন তারা চিহ্নস্তা করার মানে কি? ওরে এত দেখি পাকা লাল টমেটো। নানা, ভুল বলেছি, লাল তারা চিহ্ন তোজবা বলে উচ্চস্বরে হেসে ওঠে মাফির কথায় আরো এক ধাপ হাসির রোল পড়ে যায়। বেয়া, তারা চিহ্ন দোবের মতো কথা বলছেন কেন?
একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় পরিবার শিক্ষা দেয়নি আপনাকে। চিত্রার এমন হঠাৎ রেগে যাওয়াতে প্রেয়া দুজনে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মেয়েটা যে এতটা প্রতিবাদী মনোভাবের আগে কখনো বুঝেনি ওরা। বুঝবে কি করে? চিত্রার সাথে ওদের পরিচয় তো সপ্তাহ দুয়েক পূর্বে একটা শপিং মলে হয়েছে। মেয়েটার সাথে এতদিনে বেশ ভালো গভীর সম্পর্ক তৈরি হয়েছে। পরিবারে কথা বলতে শুধু 12 বছরের একটা ভাই আছে নামতিয়াস, আর কিছুই বলেনি, বললে সবসময় এড়িয়ে যেত। জেনি নামের মেয়েটা এসে চিত্রার চুলগুলো টেনে ধরে বলে, দুদিনে মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমাদের মুখে মুখে তর্ক করিস? তুই জানিস তোকে চাইলে এই মুহূর্তে ভার্সিটি থেকে বের করে দিতে পারি। বাতারা চিহ্ন থায় চিত্রার চোখে পানি জমে, তবুও দাঁতে দাঁত চেপে বলে, আমি এখনো কারো বাপের ক্ষমতায় ভর্তি হয়নি, নিজের যোগ্যতায় চান্স পেয়েছি, তাই এই ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। এই জিহাদ জাতকে তারা চিহ্ন চিটা নিয়ে আয়, এই মেয়ের দেমাগ আজ দূর করব। ওদের এসব চেঁচামেচি কোনোটাই ইভানের কানে পৌঁছাচ্ছে না। ও এখন চিত্রাকে গভীরভাবে স্ক্যান করতে ব্যস্ত। এই মেয়েটার সাথে যখন সকালে ওর ধাক্কা লেগেছিল তখন তো ও একদম বুঝতে পারেনি মেয়েটার এমন রণচণ্ডী রূপ আছে। ফর্সা মুখ রাগে লাল হয়ে আছে, তারা চিহ্ন তলাল ঠোঁট দুটি তিরতির করে কাঁপছে, হালকা কোকড়ানো লম্বা বেনি করে চুলগুলো এলোমেলো হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু সেদবাড়িগুলো যেন উজ্জ্বল মুক্তদানা। মেয়েটাকে এইভাবে পর্যবেক্ষণ শেষে শুধু একটা কথায় ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রেয়া দুজনে লাইব্রেরি বই পড়ছে, প্রায় ঘন্টা দুয়েক হবে, কিন্তু চিত্রার এসব বোরিং লাগছে, তাই ভাবলো ভার্সিটি ঘুরে দেখলে কেমন হয়। প্রেয়াকে বলে বাহিরে বেরিয়ে গেল চিত্রা। সকালে ঘটা ঘটনাগুলো কথা ভাবছে আর হাঁটছে। এমনিতে মনটা প্রচুর খারাপ হয়ে আছে। তখন জেনি একটাকে তারা চিহ্ন দিয়ে ওর লম্বা হাঁটু অবধি চুলগুলোকে তারা চিহ্নটে পিঠ অবধি করে ফেলেছে। রাগে, দুঃখে, অপমানে চোখ ফেটে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কোন কথা না বলে পরপর কয়েকটা থাপ্পড় তারা চিহ্ন বসিয়ে দিয়েছিল জেনির গালে। ঘটনার আকস্মিকতায় সবাই হতবম্ব বনে গেল, কিন্তু চিত্রা আর এক মুহূর্ত ওখানে দাঁড়ায়নি। ইভান পুরো দৃশ্যটা শুধু নিরপেক্ষভাবে দেখে গেল বিনা বাক্য উচ্চারণে। হাঁটতে হাঁটতে ধপ করে পড়ে যাওয়ায় ভাবনায় ব্যাঘাত ঘটে চিত্রার। আশেপাশে তাকিয়ে দেখে একটা স্তূপের উপর পড়ে আছে ও। স্তূপ থেকে উঠে নিজের জামাকাপড় থেকে ময়লা ঝেড়ে পরিষ্কার করার সময় জামার হাতায় তরল কিছু লাল রঙের অস্তিত্ব পেল। সাদা জামার পুরো হাতায় লাল রং লেগে আছে দেখে স্পষ্ট বুঝাই যাচ্ছে এটা তারা চিহ্ন। তো হাতটা আবার কে তারা চিহ্নটে গেল নাকি ভাবতেই জামার হাতাটা উঁচু করে দেখল। না, কোথায় ওকে তারা চিহ্নটে যায়নি, ঠিকই তো আছে, তাছাড়া কে তারা চিহ্নটে গেলে তারা চিহ্ন ঘাতের কারণে ব্যথা অনুভব হতো এমন কিছুই হয়নি। তারা চিহ্নতের অস্তিত্ব কোথা হতে এলো ভাবতে সতর্ক দৃষ্টিতে আশেপাশে নজর বুলালো। একটা স্তূপ নজরে এলো যেটা শুকনো পাতায় মোড়ানো। স্তূপ থেকে পাতা সরাতে আকাশ কাঁপানো চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করলো। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেসবে কোন হুঁশ নেই ওর। দৌড়াতে দৌড়াতে শক্ত কিছুর সাথে ধাক্কা লেগে পড়ে যাওয়ার পূর্বে একজোড়া বলিষ্ঠ হাতকে টেনে নিজের প্রশস্ত বুকের সাথে মিশিয়ে নিল। চিত্রা যেন একটু ভরসার হাত পেয়ে জড়িয়ে রাখা ব্যক্তিটিকে আরো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। এখনো ও ভতারা চিহ্ন এই হিস্টোরিয়া রোগীদের মতো থরথর করে কাঁপছে। এই মেয়ে, কি হয়েছে তোমার, এমন করছো কেন? চিত্রা কোন কথা বলার অবস্থায় নেই, শুধু অস্ফুট স্বরে কি যেন বিড়বিড় করতে লাগলো। ইভান বুঝছে নিশ্চয় মেয়েটার সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে, নয়তো এমন অদ্ভুত বিহেভিয়ার করছে কেন। একটা চাপা শ্বাস নিয়ে ধীরে ধীরে চিত্রার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, এত তারা চিহ্ন পাচ্ছ কেন? কি হয়েছে আমাকে বলো, আমি আছি তো তোমার পাশে। জবা তারা চিহ্ন তোজবা জবা। চিত্রার হঠাৎ মনে হলো ও কাকে জড়িয়ে ধরে আছে। ইভানের দিকে তাকিয়ে ছিটকে সরে এলো। ছি, কি লজ্জাজনক বিষয়, একটা ছেলেকে এভাবে জড়িয়েছিল এত সময়। ওরই বাকি দোষ, তারা চিহ্ন এর কারণে কোন কিছুর হুঁশ ছিল না, কিন্তু ওর শরীর এখনো ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। ইভান ভ্রু কুঁচকে ঠান্ডা দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে ওর মনোভাব বুঝার চেষ্টা করেও ব্যর্থ হলো। কি হলো, কথা বলছো না কেন? এমন অদ্ভুত বিহেভ করছো কেন? কি হয়েছে কি না বললে বুঝব কিভাবে? চিত্রা জোরে জোরে কয়েকটা শ্বাস টানল। কোন রকমে নিজেকে শান্ত করে কাপা কাপা কণ্ঠে শুধাল, ওখানে একটা লাতারা চিহ্ন আমি দেখেছি। চিত্রার কথায় ইভানের কুচকানো ভ্রু আরো কুচকে গেল। কপালে চিন্তার কারণে কয়েকটা ভাঁজ পড়ল। বিনা বাক্য ব্যয় চিত্রা হাত টানতে টানতে বলল, কোথায়? চলো তো দেখি। ইভানের সাথে ওর বন্ধু রাফিও এগিয়ে গেল। ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
তরুণ অফিসার শাহবাজ শেখর পুলিশের জিপ থেকে নেমে দাঁড়ালো। ভার্সিটির এরিয়ার ভিতর হাঁটতে হাঁটতে চারপাশের দৃশ্য তার বাজপাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে নজরবন্দি করল। ক্যারিয়ার লাইফ তার 3 বছর চলছে, কিন্তু তার এই 3 বছর লাইফে যে কেসগুলো হ্যান্ডেল করেছে প্রতিটি কেস সে সফলতার সাথে কমপ্লিট করেছে। এই কেসটা হ্যান্ডেল করার জন্য ওকে রাজশাহী থেকে ঢাকায় ট্রান্সফার করা হয়েছে। শাহবাজের তীক্ষ্ণ দৃষ্টি এখন লাতারা চিহ্ন, শতারা চিহ্ন, টাতারা চিহ্ন, রদিকে লাতারা চিহ্ন, শটার নতারা চিহ্ন, গো বুকে কোন চামড়া নেই, 2 হাতে পেরেক মাতারা চিহ্ন, রা সাথে হাতের সবগুলো আঙুল, কাতারা চিহ্নটা যৌ তারা চিহ্ন, নাঙ্গকে তারা চিহ্নটে মুখের ভেতর ঢুকিয়ে মুখ সে তারা চিহ্ন লাই করে দেওয়া হয়েছে, এমনকি পুরো বডিতে প্রচুর নি তারা চিহ্ন, এত তারা চিহ্ন নেই, অসংখ্য চিহ্ন রয়েছে, কিন্তু লাতারা চিহ্ন শের মুখ সম্পূর্ণ অক্ষত। এমন ভ তারা চিহ্ন আবহভাবে কোন সা তারা চিহ্ন ইকো ছাড়া কেউ খু তারা চিহ্ন ন করতে পারে না বলে ধারণা সবার। এতক্ষণে ভার্সিটির সব স্টুডেন্ট জড়ো হয়ে গেছে। ভিড় ঠেলে প্রেনা সেখানে এসে দাঁড়ালো। লাতারা চিহ্ন শটা দেখে প্রেয়া বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। এমন সেম ভাবে খু তারা চিহ্ন ন হওয়া একটা লাতারা চিহ্ন শত সেদিন শপিং মলেও দেখেছিল। ভ তারা চিহ্ন এই প্রেয়ার গলা শুকিয়ে কাঠোকাঠ, যদিও সেদিনের কথা ও কাউকে জানায়নি। লাতারা চিহ্ন স ইতিমধ্যে ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, স্টুডেন্ট ভিড়ও কমে এসেছে। শাহবাজ তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে নজর বুলালো। ভার্সিটির একদিকটায় জঙ্গল হয়ে আছে, দেখে মনে হয় খুব কম লোকজন এদিকটায় আসা যাওয়া করে। খু তারা চিহ্ন নির প্রমাণ খুঁজতে লাগলো সতর্ক দৃষ্টিতে, না খু তারা চিহ্ন নির কোন প্রমাণ খুঁজে পায়নি। এমন সতর্কতার সাথে কিভাবে খু তারা চিহ্ন ন করতে পারে কেউ? শাহবাজের বুঝতে বাকি নেই খু তারা চিহ্ন নি যে খুবই দ্রুত টাইপের কিংবা সিরিয়াল কি তারা চিহ্নলার। আরেকবার পুরো এরিয়ার তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল শাহবাজ। অদূরে একটা রতারা চিহ্ন তোজবা ফুল পড়ে আছে। শাহবাজ ফুলটা হাতে নিয়ে বুঝল ফুলটা সদ্য গাছ থেকে পাড়া হয়েছে। ফুলটা ঠিক ওখানে পড়েছিল যেখানে লাতারা চিহ্ন শটা পড়েছিল, কিন্তু প্রশ্ন হলো এতক্ষণ ফুলটা নজরে এলো না কেন ওর? নাকি ফুলটা কেউ ইচ্ছা করে এখন এখানে ফেলে ওর মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করতে চাইছে? যদি এমন কিছু হয় তাহলে সেই ব্যক্তি এখানে উপস্থিত আছে। শাহবাজ সতর্ক দৃষ্টিতে চারদিকে চোখ বুলালো, কিন্তু সন্দেহজনক কিছুই তার নজরে এলো না। কিছু একটা ভেবে ফুলটা পকেটে ঢুকিয়ে নিলে চলে গেল শাহবাজ। শাহবাজের যাওয়ার দিকে তাকিয়ে কেউ একজন রহস্যময়ভাবে হাসল। ব্রায়ান নিজের পাসপোর্ট ভিসা সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা একবার চেক করে নিল। 2 দিন পর ওর বাংলাদেশের ফ্লাইট। নিজের 28 বছর লাইফে প্রথমবার বাংলাদেশের মাটিতে পা রাখবে ও, যেটা কিনা নিজেরই মাতৃভূমি ভাবতেই স্মিত হাসল ব্রায়ান। পুরো নাম ব্রায়ান এমরাজ। ওর বাবা নোলাথ এমরাজ পিওর কানাডিয়ান হলেও মা বিনতি মির্জা ছিলেন বাঙালি। ওর বাবা মায়ের ছিল লাভ ম্যারেজ। ওর মা কানাডায় উচ্চশিক্ষার জন্য এসেছিল, সে থেকেই পরিচয়, অতঃপর প্রণয়। ওরা যখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল নোলাথের পরিবার মেনে নিলেও বিনতির পরিবার মেনে নেয়নি, যার ফলে বিনতি পরিবারের বিপক্ষে গিয়ে নোলাথকে বিয়ে করে। নোলাথকে বিয়ে করার কারণে বিনতির পরিবার বিনতির সাথে সমস্ত সম্পর্ক তারা চিহ্ন ন করে এবং যোগাযোগও বন্ধ করে দেয়। বিনতির প্রথমে খারাপ লাগলেও পরে মেনে নিয়েছিল। বিয়ের 2 বছর পর ব্রায়ানের জন্ম হয়। ব্রায়ানের জন্মের পর পুরো পরিবারে খুশির ঢল নেমে আসে। ব্রায়ানের যখন 4 বছর তখন একটা মারাত্মকে তারা চিহ্ন কসিডে তারা চিহ্ন তন্টে ওর বাবা মায়ের স্পট দে তারা চিহ্ন ড হয়। ছোট ব্রায়ান তখন তার গ্র্যান্ডমা ও পিপির কাছে বড় হয়েছে। ছোটবেলা থেকে ব্রায়ান ছিল তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্নত। বড় হওয়ার সাথে সাথে তার বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক আরও প্রখর হয়ে ওঠে। ক্যারিয়ার লাইফে প্রবেশের 2 বছর পর আকস্মিকভাবে ওর গ্র্যান্ডমা ও পিপির মা তারা চিহ্ন ডার হয়। পরবর্তীতে অবশ্য ব্রায়ান তাদের নিজ হাতে শাস্তি দিয়েছে তাদের, যারা ওর প্রিয়জনদের কেড়ে নিয়েছে। সেই থেকে ও ধীরে ধীরে বেপরোয়া হয়ে ওঠে। ওর একাকিত্বের জীবনে ওর বেস্ট ফ্রেন্ড রবিন একমাত্র ভরসা। চলবে।